এবারে নির্বাচনে যতগুলো দিন পেরোচ্ছে ততগুলো বোধহয় নতুন নতুন বিতর্ক সামনে আসছে, তত নতুন নতুন জটিলতা সামনে আসছে। দুটো দফার ভোট ছিল, মোটের ওপর শান্তিপূর্ণ সেই ভোট মিটে গিয়েছে পর্ব। কিন্তু দেখুন এই নতুন করে একটা বিতর্ক তৈরি হচ্ছে স্ট্রং রুম নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন রকম অভিযোগ সামনে আসছে। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি এবং কথা হবে এগুলো নিয়ে। কেন হঠাৎ করে এই স্ট্রং রুমকে ঘিরে বিতর্ক? ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে শহর কলকাতার 7টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলোর গণনা চলবে। গতকাল রাত থেকে আমরা দেখলাম উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এই অভিযোগ আসছে, কিছু নির্দিষ্ট অভিযোগ এবং তার ভিত্তিতে কিছু নির্দিষ্ট পদক্ষেপ। গতকাল দিনভর সেই ছবি দেখেছি। সাখাওয়াত স্কুলের মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 3 থেকে 4 ঘন্টা সেখানে ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে কিছু রিয়াকশন তিনি দিয়েছেন, তার মন্তব্য, তার অভিযোগ শোনাবো আমি একে একে। কিন্তু হঠাৎ করে এই প্রসঙ্গটা সামনে আসছে কেন? স্ট্রং রুমে কোনো রকম কারচুপি হতে পারে মনে করছে তৃণমূল, মনে করছে বিজেপি। কি কারণ? তার ব্যাখ্যায় যাব। আমার সঙ্গে যে প্যানেলিস্টরা থাকবেন তাদের সঙ্গে কথা বলবো ডেফিনেটলি এই বিষয়ে। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা প্রতিক্রিয়া রয়েছে। গতকাল ঠিক কি বলেছিলেন মাননীয়া, এটা তো আপনাদের প্রত্যেকের স্মরণে থাকবে যে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন এবং সেখানে একটা আশঙ্কার কথা উনি প্রকাশ করেছিলেন। উনি বলেছিলেন যে আমি রাত জাগবো, আমার সঙ্গে আমি আমার দলের সৈনিকদের বলছি আপনারাও সবাই রাত জাগুন। কিছুর কি আভাস পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এই কথা বলেছিলেন? এবং পরবর্তী ক্ষেত্রে কি বলেছিলেন একে একে শোনাবো আপনাদের। দেখুন। স্টেট পুলিশ দিয়েছে, এদের ওপরে চাপ আছে, এরা কি করবে? আর তো 2-3টে দিন কেন ঢুকতে দিয়েছে জিজ্ঞেস করো। অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না, ওদের কেন দিয়েছে? আমার তো দেখো, আমার এখানে ইলেকশন কমিশনের স্ট্যাম্প আছে, আমার কার পার্কিং আছে, চিফ ইলেকশন এজেন্টদের কার পার্কিং আছে, যারা এজেন্ট আছে তাদের স্লিপ আছে। তো ওদের পার্টি গাড়ি ঢুকিয়ে এখানে হামলা করছিল কেন? ওরা জানে না আমি এখানে একবার বললে কলেজ লেনে 10,000 ছেলে চলে আসবে। সেটা কি ভালো হবে? আমাদের গাড়ি এসছে বিকজ চিফ ইলেকশন এজেন্ট এসছে। আমি আসার পরে চিফ ইলেকশন এজেন্ট ওদেরও এসছে, ওদের একটা ড্যামি इंडिपेंडेंटও এসছে। आप पढ़ लो, मैं नाम नहीं बताएंगे। है उन्होंने फेस्ट टाइम लाइव कर रहे हैं, आप लोग फेस्ट टाइम देख लो। फेस्ट टाइम में फेस्ट टाइम लाइव कर रहे हैं। एक गुजराती जो इधर में वोट कर रहे हैं, নজর রাখো কোথায় এবং তোমাদের সেই জন্য আমি একটা রিকোয়েস্ট করছি যে যদি বাইরে একটা সিসিটিভি দেওয়া যায় প্রেসের জন্য তাহলে ভালো। যদি এখানে একটা সেট করবো, বর্ষার দিন তো বাইরে ছিল এজেন্সিদের ভেতরে বসা, বাইরে দাঁড়িয়ে ছিল ভিজিটি সব পার্টি, যে পার্টিরই আছে। আমাদের এখানে পার্টি কোনো ম্যাচুরি কোনো অসুবিধা করছে, আর সেই জন্যই কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে, যদি কোনো অসুবিধা করছে, আর সেই জন্যই কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে। না না, এর মধ্যে আমি এর মধ্যে কোনো করতে চাই না, কারণ রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে। এখন তো हमारे ईवीएम मशीन है, स्टोर रूम है, तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी पे हम पाए गया और बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, तरफ को इधर उधर कर रहा है टीवी में। तो मैंने सोचा मैं भी उधर देख के आऊँ। तो पहले तो सेंट्रल फोर्सेस मेरे को एंटर ही करने नहीं देते, तो किसी से बोला नहीं हमको जाने का हक है, बिकॉज वो लोग पहले किसी को अंदर में ही जाने नहीं देते। लेकिन as per our election rules, the candidate and election agent of any party is allowed up to the sealed room, not inside the sealed room but outside at the door of sealed room. मेरे को घुसने नहीं देते थे। उसके बाद उसको फ़ोन किया, बट आरो किसी से परमिशन लेके आरो मेरे को घुसने दिया। और जो उन्होंने इतना टाइम तक थे भी, उन्होंने भी सब देखभाल करके हम वॉशरूम भी करने बोला, जो एजेंट लोग पूरा 24 घंटा रहेगा। অভিযোগটা কি ছিল? কুণাল ঘোষ খুব স্পষ্ট করেছেন, কারণ গতকাল আমরা দেখেছিলাম যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে
শশী পাজা, কুণাল ঘোষ আরও অনেকে ছিলেন সেখানে উপস্থিত এবং তারা নির্দিষ্টভাবে অভিযোগ করেছিলেন, যদিও তাদের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন স্মিতা পান্ডে। কি হয়েছিল সেই সময় আমি দেখাবো আপনাদের বা জানাবো, তার আগে আমার সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করে দিই। আজকে স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র বাণীব্রত চক্রবর্তী। প্রথমেই বাণীব্রত বাবুকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল স্টুডিওতে, বিজেপির মুখপাত্র, মণিদাকে স্বাগত জানাবো। রয়েছেন জয়ন্ত কুমার রাইট কংগ্রেস মুখপাত্র, জয়ন্তদাকেও স্বাগত জানাবো। আমি প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি আসবো, কিন্তু কুণাল ঘোষের অভিযোগটা ঠিক কী ছিল, কি বলেছিলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে, দেখুন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে আমাদের কর্মীরা সর্বক্ষণ পাহারা দেবে, নজর রাখবে এবং প্রার্থী এবং এজেন্ট তাদেরও যথাসম্ভব বেশি এখানে নজরদারি রাখতে হবে ইত্যাদি। তো আজকে সকালে এসেছিলাম যে স্ক্রিনটায় কালকে মুভমেন্ট দেখা গেছে সেই স্ক্রিনটার আজকে কি অবস্থা। এই মুহূর্তে ওই স্ক্রিনটায় মুভমেন্ট নেই, বাট একটা খবর আছে যে পোস্টাল ব্যালট আরও কিছু আসছে, যেটা যেসব বিল্ডিং পাঠাবে ওখানে আবার কিন্তু বিকেলের দিকে একটা মুভমেন্ট হবে। ফলে আমরা আমাদের এজেন্টদের, নির্বাচনী এজেন্টদের অ্যালার্ট করেছি, প্রার্থীদেরও অ্যালার্ট করছি যে যেহেতু অনেকগুলি কেন্দ্র, এটা শুধু বেলেঘাটার বিষয় না, এখান থেকে অনেকগুলি কেন্দ্রের পোস্টাল ব্যালট সেগ্রিগেশনের পর বিভিন্ন জায়গায় পাঠাবেন ওরা বলছেন। ফলে যখন আরেকবার মুভমেন্টের সম্ভাবনা আছে, ফলে যেসব বিল্ডিং থেকে যখন গাড়ি আসবে এবং বক্সটা যখন ভেতরে খোলা হবে, আমি দাবি করেছি যে ওই সময় আমাদের প্রার্থীদের যে দলের যারা মনে করবেন, এখন কোনো দলের চিন্তা নেই, কারণ তারা জানেন তাদের হয়েই তো এরা কাজ করছেন। ফলে আমরা প্রতিবাদ করলে তাদের গায়ে জ্বলন হচ্ছে, কিন্তু যারা জানি যে ইসির কারচুপির আশঙ্কা থাকে। গতকাল ঠিক কি হয়েছিল, স্মিতা পান্ডে কিন্তু এই অভিযোগ অস্বীকার করছেন। তিনি কি বলেছেন, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে ভেতরে যাওয়া হয়েছিল, প্রত্যেকটা রুম একেবারে তালা বন্ধ অবস্থায় রয়েছে, কার মুভমেন্ট তাহলে দেখা গেল, কি বলছেন স্মিতা পান্ডে? কিন্তু মানে দি এলিগেশন ইজ অ্যাবসলিউটলি ফ্রিভুলাস যে ইনফর্ম করা হয়নি, দিস ইজ নট কারেক্ট। সো দিস ইজ ইট। এবং যখন ওনারা এসেছিলেন ওখানে আমি যখন জানতে পারলাম আমাদের একটা ভিসি চলছিল, ক্যান্ডিডেটরা নিজে এসেছিলেন, ম্যাডাম পাঞ্জা এসেছিলেন, কুণাল ঘোষ তারা এসেছিলেন, আর ইলেকশন এজেন্ট অফ সন্তোষ পাঠক ফ্রম বিজেপি মিস্টার কালী এসেছিলেন। ওই তিনজনকে নিয়ে যখন ওদের এতটাই মানে ওইটা ছিল যে আমার ইভিএম স্ট্রং রুম খোলা হচ্ছে, আমি পার্সোনালি ওনাদেরকে নিয়ে গিয়ে সমস্ত সিল্ড দরজাগুলো ওনাদের সবগুলো দেখালাম যে কিছু হয়নি, অ্যান্ড দ্যাট অলসো হ্যাজ বিন রেকর্ডেড, দ্যাট হ্যাজ বিন অলসো সেপারেটলি রেকর্ডেড। সো এগুলো একদমই মিথ্যা, এইটা একদমই গ্রাহ্যযোগ নয় যে অ্যালিগেশনসটা করা হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীও গিয়েছেন, সেই ছবিও আপনাদের দেখাই একটু। শুভেন্দু অধিকারী গিয়েছেন, কিছু নির্দিষ্ট বক্তব্য রেখেছেন, কিছু অভিযোগের কথাও বলেছেন। কিন্তু বিষয় হলো, আমি বাণীব্রত বাবুর কাছে একটু শুরুতে আসবো, কিন্তু বিষয় হলো যে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে সমাজ মাধ্যমে পোস্ট করলেন যে ভিডিওটি, সেখানে উনি তার আশঙ্কার কথা বলছেন যে আমি রাত জাগবো, আমার মনে হচ্ছে কিছু একটা হতে পারে, আপনারা আমার সৈনিকদের বলছি আপনারা থাকুন, রাত জাগুন। এবং তারপরে আমরা দেখলাম যে কুণাল ঘোষ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সবাই, মানে এই তৃণমূল কংগ্রেসের যারা সৈনিকরা রয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আসরে নেমে পড়লেন। আপনাদের ভয়ের জায়গাটা কেন তৈরি হচ্ছে বাণীব্রতবাবু, এটা যদি একটু বলেন। দেখুন, আমাদের প্রথম থেকেই আমাদের দলের অফিসিয়াল বক্তব্যটা খুব পরিষ্কার যে এত মানুষ ভোট দিয়েছেন, খুব স্বাভাবিকভাবেই আমরা আশাবাদী, এবং আশাবাদী শুধু আমরা নই, আমরা নিশ্চিত যে মানুষের এই যে গণতন্ত্রের উৎসব সেটা স্বতঃস্ফূর্ত, এবং অবশ্যই সেটা তৃণমূল কংগ্রেসের যে কাজের পক্ষে এই ভোটটা যাবে। বিজেপি যেটা আশঙ্কা করছে, দেখুন এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যে বিজেপির বুথ লেভেলে এখনো পর্যন্ত সংগঠন নেই, এখনো পর্যন্ত কর্মীদের আস্থা নেই। তাই বিজেপির কাছে এই যে সরকারি পরিকাঠামো, যেটা বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে ব্যবহার করছে, এই সরকারি পরিকাঠামোটাকে বিজেপি ব্যবহার করে নির্বাচনে জিততে চাইছে। এবং বিজেপি পরিষ্কারভাবে এই কাউন্টিংয়ে বিজেপি একটা নির্বাচনী কারচুপি করতে চাইছে। ফলে খুব স্বাভাবিকভাবে আমাদের বক্তব্যর জায়গাটা হচ্ছে এটা, যে মানুষ যে রায় দিচ্ছেন বা মানুষ যে রায় অলরেডি তার ইভিএমের মাধ্যমে দিয়ে দিয়েছে, তাকে যেন কোনো মতেই টেম্পারিং করবার চেষ্টা না হয়। এবং বিজেপির যেহেতু সেই মানসিকতা নেই যে বিজেপি আসলে মনে মনে জানে তারা হারছে,
তাই বিজেপি বারেবার কিন্তু এই একটা জায়গাতেই তারা কারচুপি করার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় করবার চেষ্টা করছে। ফলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমাদের প্রতিবাদটা কিন্তু খুব বিজেপিও তো বলছে মানিব্রত বাবু যে কারচুপি হতে পারে, তারাও তাদের মতো করে নির্দিষ্ট কিছু পদক্ষেপ, বৈঠক ইত্যাদি করছে। এই ছবিও তো আমরা দেখছি। বৈঠক করছেন কখন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছে গেছেন তার বেশ কিছু ঘন্টা পর এটা একটা পুনঃপ্রতিক্রিয়া, কিন্তু এর কোনো দাম নেই। কিন্তু আসলে হচ্ছে যে বিজেপি নিজেরাই এই পরিকাঠামোকে ব্যবহার করে তারা কারচুপিতে তারা মানুষের ভোট না পেয়ে তারা জেতার চেষ্টা করছে। এটার প্রতিবাদ থাকবে এবং এই জায়গায় তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা যারা কাউন্টিং এজেন্ট হবেন তারা নিশ্চিতভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অপশক্তিকে এখানে একটা বিষয় একটু উল্লেখ করবো মানিব্রত বাবু, দিলীপ ঘোষের একটা মন্তব্য। উনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে কেন স্ট্রং রুমে যেতে হলো, উনি পুলিশকে ভরসা করতে পারছেন না, কর্মীদের ভরসা করতে পারছেন না। আপনি তো জানেন যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশকে পরিবর্তন করা হয়েছে এবং নির্বাচন কমিশন সেই সমস্ত পুলিশদেরকে পোস্টিং দিয়েছে যাদের বিজেপি অফিস থেকে যাদের নাম গেছে। ফলে খুব স্বাভাবিকভাবে অনেক পুলিশের আচরণ পক্ষপাতমূলক। তা বলে পুরোপুরি যে পুলিশের ব্যবস্থা তাকে আমরা নিয়ে কিছু বলছি না, কিন্তু যে অংশটা নির্বাচনের কাজে সক্রিয়ভাবে নির্বাচন কমিশন যে পুলিশের যে অংশটাকে ব্যবহার করছে তাদের আচার আচরণ এবং বিভিন্ন বিষয় নিয়ে অনেক বক্তব্য এবং পক্ষপাতিত্ব এবং সন্দেহের অবকাশ থেকে যায়। ফলে খুব স্বাভাবিকভাবে সেই জায়গাতে বিজেপির দ্বারা পরিচালিত যে অংশ, সে অংশ নিয়ে স্বাভাবিকভাবেই আমাদের দলের বক্তব্য থাকবে। বেশ, একটা খুব শার্প ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে বাকি গেস্টদের অভিমত জানবো এই বিষয়ে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্ট্রং রুমে এই রকম তো নজিরবিহীন ঘটনা, এটা এক কথায় বলা যেতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে গিয়েছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং যেখানে হবে, অর্থাৎ সাকুয়াত মেমোরিয়ালে, সেখানে চলে গিয়েছেন, 3 থেকে 4 ঘন্টা ছিলেন। আজকে শুভেন্দু অধিকারী চলে গিয়েছেন হাই ভোল্টেজ কেন্দ্র, ভর কেন্দ্র বলা হচ্ছে এই ভবানীপুরকে। 2 যুযুধান ব্যক্তিত্ব তারা পরপর 2 দিন এখানে চলে গিয়েছেন। কতটা তাৎপর্য রয়েছে এই ঘটনার, কিভাবে দেখছেন মনিরা? আমার তৃণমূল ভাইয়ের কাছে আপডেট নেই। এবারে তুমি যেটা প্রশ্ন করলে যে আজকে বিজেপি বিভিন্ন জায়গায় মানে বৈঠক করছে যারা এজেন্ট আছে তাদেরকে নিয়ে, তার উত্তরেও বলল যে বিজেপির কাছে উপায় নেই। তাই আমি আপডেট দিচ্ছি আমাদের ফলো করে। আগামীকাল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমরা যে কাজটা 2টো প্রখণ্ডে করেছি, অর্থাৎ শিলিগুড়িতে সকালে হয়েছে, আজকে মনে হয় সন্ধ্যাবেলায় আমাদের সল্টলেক অফিসে হচ্ছে, সেটা কালীঘাটে 2 সুপ্রিমো আগামীকাল ভিসি করবে 4টের সময়। অর্থাৎ আমরা যে কাজটা করেছি তোমরা কালকে কাজটা করবে। আপডেট নেই, নার্ভাস। এই নার্ভাসনেসটাই প্রুভ করছে যে তোমরা হারের থ্রেশহোল্ড কাঠগোড়ায় তোমরা দাঁড়িয়ে আছো, দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। 1 নম্বর কথা, বুথ লেভেলে যদি লোক না থাকে তাহলে তো লড়াই হতোই না, তাহলে তো ক্লিন সুইপ হতো। এত কিছু, এত ভোট হলো, ক্লিন সুইপ হতো। বলছি নির্বাচন কমিশনকে কাজে লাগাতো। ভাই তোমাদের মতো পারিনি। তোমরা পঞ্চায়েত ইলেকশনে যেটা করে দেখিয়েছিলে সেটা আমরা করতে পারিনি। আর নির্বাচন কমিশন আমাদের নয়, আমরা আগেই বলেছি, প্রথম থেকে আমাদের একটাই লাইন ছিল। কিন্তু তোমরা যেভাবে পঞ্চায়েত ইলেকশনে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছো, সেই ভয়ে তোমরা আজকে এইসব কাজ করছো এবং বারবার এত সুন্দর নির্বাচন হওয়া সত্ত্বেও তোমরা একজন সিনিয়র সিটিজেনের খুনের দায় সিআরপিএফের উপর দিলে। বাধ্য হয়ে সেন্টার ইলেকশন কমিশন ভিডিও রিলিজ করলো যে ওনাকে কোনো সিআরপিএফ বা আর্মি ধাক্কা মেরে পারার পরে মরেনি। অর্থাৎ তোমরা কোনো না কোনোভাবে যাদের জন্য আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারি তাদের উপরে দাগ ছড়াতে, এটা তোমাদের ক্যারেক্টারে ঢুকে গেছে। দেশদ্রোহিতা তোমাদের ক্যারেক্টারে ঢুকে গেছে। কারণ তোমরা এর আগে বলেছো যে আর্মি, এই মমতা ব্যানার্জি বলেছে আর্মি তোলাবাজ, টাকা তোলে, মার্ডার করে, রেপিস্ট, যা ইচ্ছা তাই বলেছো যখন তোমাদের যেটা কাজে লেগেছে। তো সুতরাং তোমাদের কাছে এটা আশা করা যায়। এবং এই প্রেক্ষাপট, আমি এতগুলো কথা এই কারণেই বললাম, এই প্রেক্ষাপট থেকেই আজকের এই নির্বাচন হয়েছে এবং এতজন মানুষ স্বতঃস্ফূর্তভাবে, যে আমি কালকে ডেটা নিচ্ছিলাম আমাদের রাসবিহারীতে 2021-এ 52% ভোট পড়েছে, এইবারে 96% ভোট পড়েছে। ভাবা যায় এত লোক স্বতঃস্ফূর্তভাবে এসেছে। কারণ এইবারের ভোট, আমাদের কথাই ছিল এইবারের ভোট তৃণমূল ভার্সেস বিজেপি নয়, বাংলার মানুষ ভার্সেস তৃণমূল। কারণ ভোটে হারা জিতে একটা দল সরকার তৈরি করবে, তার এমএলএ হবে, মন্ত্রী হবে, কিন্তু রাজ্যটার কী হবে?
এই কথা ভেবে আজকে নেমেছে। আজকে যে কাজগুলো তোমরা করে দেখিয়েছো গত 15 বছরে, সেই কাজের প্রেক্ষিতে কিন্তু আজকের এই ইলেকশন। আমাকে একটু স্ট্রং রুমটা নিয়ে বলুন, মানে এই রকম অবস্থা কেন হচ্ছে? আমি বলছি তো, ওরা তো এই কাজগুলো করেছে। পাড়ায় যদি পুলিশ আসে, কথার কথা ধরো পাড়ায় পুলিশ এসেছে, এত বড় প্রেক্ষাপট ছেড়ে দাও, পাড়ায় পুলিশ এসেছে, কারা ভয় পাবে? চোর ডাকাত ছ্যাচর এগুলোই বেশি ভয় পাবে যে আমাদের ধরতে এসেছে। তো সেরকমভাবে ওরা তো এরকম স্ট্রং রুমে পঞ্চায়েত ইলেকশনে এরকমভাবে কী করেছে। ও আমরাই তো এই ক্যামেরায় তো তোমরা দেখিয়েছো কীভাবে ব্যালট বাক্সে ফেলে দিচ্ছে, ব্যালট বাক্সকে ব্যালট পেপার খেয়ে নিচ্ছে, এই কাজগুলো তো তোমরা দেখিয়েছো ভাই। কুণাল ঘোষের আমি যে রিয়াকশনটা চালালাম মনিদা, কুণাল ঘোষ একটা জায়গায় বলছেন যে পোস্টাল ব্যালট আরও কিছু আসছে, বিকেলের দিকে আবার কিছু মুভমেন্ট হবে, কুণাল ঘোষ বলছেন। কিন্তু স্মিতা পাণ্ডে এর আগেই যে রিয়াকশনটা দেখাচ্ছিলাম, ওখানে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে সেটাকে কিন্তু নস্যাৎ করে দেওয়া হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ঘর তালাবন্দি রয়েছে। না, তালাবন্দি যে ব্যালট পেপার, তাহলে মুভমেন্টের মুভমেন্ট আমি বলছি, মুভমেন্টটা কিসের মুভমেন্ট? না, কোথা থেকে করছে মুভমেন্ট তৃণমূল কংগ্রেস জানে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কাউন্টিং এজেন্ট যারা বসবে তারা তো ডিমোরালাইজড হয়ে গেছে, তাদের কনফিডেন্স হারিয়ে ফেলেছে, তাদেরকে বুস্ট আপ করার জন্য এই মুভমেন্ট। কেসটা কি হয়, ব্যালট যেখানে আসলো, ধরো আমার এখানে এসেছে, ডেন্টাল কলেজে আমাদের এখানে এসেছে, এবার এখান থেকে যে ভোটারটা বালুরঘাট থেকে এসেছে, যে ভোটারটা বাঁকুড়ার ভোটার, সে এখানে এসে ব্যালট পেপারে ভোটটা দিয়েছে, তার পেপারটা তো সেগ্রিগেশন করে সেই জায়গায় যাবে, এখানে তো কাউন্টিং হবে না। এই তো এই মুভমেন্ট তো হয়, এটা প্রত্যেকবারে হয়, নতুন কি? কিন্তু এটাকে ইস্যু করে মুভমেন্ট হচ্ছে, সাধারণ মানুষ আরে কি না কি হয়ে যাচ্ছে, এটাকে করে বুস্ট আপ করার কাজ চলছে। কারণ তোমরা ভাই যে 2021-এ যে খেল দেখিয়েছো, আমি বললাম না, পুলিশ ঢুকলে সবসময় চোরের মনে ধকধকানি শুরু হয়, সাধারণ মানুষ উকি মেরে দেখে। সিইওর একটা রিয়াকশন আছে, একটু দেখাই কি বলেছেন মনোজ কুমার আগরওয়াল, দেখুন। 3:30 থেকে 4টার মধ্যে তো হবে না, মুভমেন্ট দেখাই যাবে নিশ্চয়ই। 3:30 থেকে 4টা হবে, এই জন্য কি লোক যাবে ওখানে, 4টার সময় খুলবে, কিন্তু যখন টাইম দিয়ে আছে 4টা, তো মুভমেন্ট তো হবে, লোককে তো প্রস্তুতি নিতে হবে। আমি যদি এখানে প্রেস কনফারেন্স করবো 10টার সময়, তো 9:45 থেকে তো মুভমেন্ট আরম্ভ হয়ে যাবে এখানে, একদম 10টার সময় আপনি বাইরে থেকে এখানে ঢুকে যাবেন। একটা সিসিটিভি না না না, তো এই জন্য মুভমেন্ট দেখতে পেলো, এত ট্রান্সপারেন্ট আছে সিস্টেম, যে মুভমেন্ট আছে দেখতে পেলো, নাহলে তো ওটা অফ, যে চুরি চাকারি করে তো অফ করে দেয় ওটা, তো যেখানে ডাকাতি হয় চুরি হয় যেটা সব অফ হয়ে যায় ওখানে, তো এখানে সব ট্রান্সপারেন্ট আছে। এখন যেটা আমি করলি দিলাম কি এখানে 10টার সময় সব প্রেস কনফারেন্স আছে, তো 9:45, 9:50, 9:50 তো এখানে হতে পারে, লোক আসবে সিঁড়ি থেকে দেখবেন লোক আসছে, তারপরে দেখবেন এখানে আসছে, হোয়াট ইজ সাসপিশিয়াস অ্যাবাউট ইট? যেটা হবে এখান থেকেই তো ওখানে যাবে সব জায়গা। শুভেন্দু অধিকারী একটি এক্সপোস্ট করেন, এখানে তিনি লিখছেন যে বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্রং রুমে উপস্থিত থাকলেও তাকে কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে দেওয়া হয়নি। আমার ইলেকশন এজেন্ট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন। এই সূর্যনীল দাস, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন শোনাবো। তৃণমূল একটা বিরাট বড় অভিযোগ করছে যে ভেতরে কারচুপি হচ্ছে এবং বিজেপি সেটা করাচ্ছে কমিশনকে দিয়ে। এগুলো সব নাটক, 4 তারিখে ওরাও বুঝে গেছে, হাফাকুন্দিকে বলছে এগুলো করে একটা হাই ক্রিয়েট করার চেষ্টা, এবং আগের থেকে একটা সেটিং করে রাখা যে কি অজুহাতটা হবে যখন ওদের বিরুদ্ধে করোনার ফলটা বেরোবে। এবং তোমার ছবি প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তুমি কি দেখলে, মানে কি হচ্ছে? দেখুন, আমাদের মেন অভিযোগটা ছিল ফিরাদ হাকিম, যে কলকাতার মেয়র, তাকে কলকাতা পুলিশ আনঅথরাইজ ভাবে, এগুলো সব নাটক, 4 তারিখে ওরাও বুঝে গেছে, হাফাকুন্দিকে বলছে এগুলো করে একটা হাই ক্রিয়েট করার চেষ্টা, এবং আগের থেকে একটা সেটিং করে রাখা যে কি অজুহাতটা হবে যখন ওদের বিরুদ্ধে করোনার ফলটা বেরোবে। দেখুন, আমাদের মেন অভিযোগটা ছিল ফিরাদ হাকিম, যে কলকাতার মেয়র। পাল্টা জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, ফোনে কি রিয়াকশন দিয়েছেন তিনি, দেখুন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইলেকশন কমিশনের স্ট্রং রুম পাহারা দেওয়ার ব্যবস্থা ভালো ছিল না বা যথেষ্ট ছিল না। কারণ দেখুন, আজকেই সকালে ইলেকশন কমিশন তা না হলে নতুন নির্দেশনামা জারি করতো না। আজকে সকাল থেকে ত্রিস্তরীয় একটা সুরক্ষা বলয় করা হয়েছে, শুধু ঢাকাতেই নয়, সব সারা বাংলার সমস্ত স্ট্রং রুমকে ত্রিস্তরীয় সুরক্ষা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটা তো প্রথম থেকেই হওয়া উচিত ছিল।
জয়ন্তদার কাছে আসি। জয়ন্তদা, শুধু শহর কলকাতা নয়, আমরা কাটোয়া থেকে, পুরুলিয়া থেকে, আরও বেশ কিছু জেলা থেকে কিন্তু স্ট্রং রুম নিয়ে এরকম কিছু অভিযোগ পাচ্ছি। এটাও তো নজিরবিহীন, এবারের ভোটে অনেক কিছুই নতুন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। এবারের ভোটে আমরা যেটা সবথেকে লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যাহাই জোড়া ফুল তাহাই পদ্ম ফুল, বা যাহাই পদ্ম ফুল তাহাই জোড়া ফুল। আপনাকে বলি, আপনার নিশ্চয়ই মনে আছে ছোটোবেলায় না আমরা বন্ধুরা মিলে, প্রতিবেশী বন্ধুরা মিলে বা স্কুলে আমরা সব ছোটো ছোটো বন্ধুরা মিলে আমরা একটা খেলা খেলতাম, কুমিরডাঙ্গা খেলা খেলতাম, মনে আছে না? হ্যাঁ, তো কুমিরডাঙ্গায় কি আমরা কিন্তু সকলেই বন্ধু, কিন্তু কেউ কুমির হচ্ছে আর বাকি 4 জন ডাঙায় উঠে দাঁড়িয়ে আছে, এই নাবজি, ধর, কামড়া। এবার আবার পরবর্তীকালে 4 জনের মধ্যে একজন আবার কুমির হচ্ছে, যে আগে কুমির ছিল সে আবার ডাঙায় উঠে বাকিদের সঙ্গে যোগ দিচ্ছে। তো এখন এই স্ট্রং রুম নিয়ে যে নাটকটা চলছে না কাল থেকে, এটা হচ্ছে দুটো দলের একটা কুমিরডাঙ্গা খেলা চলছে। এটা তৃণমূল এবং বিজেপির দুজনের কুমিরডাঙ্গা খেলা চলছে। এটা বাংলার মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা চলছে, কারণ এদের যে বাইনারি ন্যারেটিভটা যেটা তৈরি করেছিল, যে ধর্মীয় মেরুকরণের ওপর ভর করে যেমন লোকসভার ভোটে এরা সাফল্য পেয়েছিল, আমি আমাকে একটু শেষ করতে দিন, আমি আপনার কাছেই থাকবো। আমি এই বাইনারি ন্যারেটিভটাকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে। জয়ন্তদা, তৃণমূলের ভয় বিজেপিকে নিয়ে, বিজেপির ভয় তৃণমূলকে নিয়ে, ব্যাপারটা কি এইরকমই? মানে কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এইরকম কোনো আশঙ্কা নেই যে তারা ধর্নায় কেউ বসছেন, কেউ পাহারা দিতে বসছেন স্ট্রং রুম? এটা কি অন্য কোনো রাজনৈতিক দলের এই ভয়টা নেই যে কারচুপি হতে পারে? দেখুন, সত্যি কথা বলতে কি, নির্বাচন কমিশন যে কী ধরনের কারচুপি করতে পারে সেটা রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে অল ইন্ডিয়া লেভেলে প্রমাণ করে দিয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তার উত্তর দিতে পারেননি, সদুত্তর দেওয়ার চেষ্টাও করেননি, কারণ ওনার কাছে উত্তর নেই বেসিক্যালি। তো সেটা প্রমাণিত সত্য, যেটা প্রমাণিত সত্য সেটা নিয়ে তার ঘাটার কোনো স্কোপ নেই। তবে এটা ফ্যাক্ট যে এবার যে ধরনের এখানে ব্যবস্থা করা রয়েছে, এই যে নির্বাচন কমিশনার আমাদের এই রাজ্যের যিনি মিস্টার আগরওয়াল যিনি বললেন যে বাইরে সিসিটিভি স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো ফ্যাক্ট। আগে তো স্ক্রিন থাকতো না, আগে স্ট্রং রুমে চলে যেত, সিসিটিভি থাকতো। গত লোকসভা নির্বাচনেও তাই হয়েছে, আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে আপনার স্ট্রং রুম সিলড হয়ে গেছে, ভেতরে সব ক্যামেরা লাগানো রয়েছে, কিন্তু বাইরে কোনো স্ক্রিন নেই। মানে বাইরে বসে এজেন্টরা যে স্ক্রিনের ওপর নজর রাখবে সেরকম কোনো ব্যবস্থা ছিল না। সেটা এবার এটা একটা নতুন ব্যবস্থা। আর এই পোস্টাল ব্যালটের যে গল্পটা বলছে, আরে পোস্টাল ব্যালট তো সেই বামফ্রন্টের আমল থেকে চুরি হতো। তো বামফ্রন্টের আমলে বামফ্রন্ট ক্ষমতায় আসতো কী করে? প্রথমে পোস্টাল ব্যালটেই তো চুরি করে ক্ষমতায় আসতো। তো পোস্টাল ব্যালটের চুরিটা তো নতুন কিছু নয়। তো সেটা যে ক্ষমতায় থাকে তাদের একটা টেন্ডেন্সি থাকে পোস্টাল ব্যালট চুরি করা, কিন্তু এবার হয়তো সেই জায়গাটায় যেহেতু মুভমেন্টটা নজরে আসছে সিসিটিভির মাধ্যমে, সেই জন্য এরা একটু হই হল্লা করার সুযোগ পাচ্ছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই কুমিরডাঙ্গা খেলা। দেখুন, স্ট্রং কে বেশি সেটা তো আলটিমেটলি বোঝা যাবে 4 মে, হিসেব তো সেদিনকেই দেখা যাবে, বোঝা যাবে। কিন্তু মানুষ কি পাচ্ছে, মানুষ কি পেল, সেই হিসেবটা সব থেকে বেশি এখানে হওয়া উচিত। মানুষ তো এটাও দেখছে যে ভোট মিটতে না মিটতেই গ্যাসের দাম আকাশ ছোঁয়া। একটা বিরতি নেব, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজনৈতিক তরজা এই মুহূর্তে তো চলছেই, কারণ আপনারা দেখছেন যে একে তো এরকম একটা অভিযোগ ছিল যে ইভিএমে গন্ডগোল হতে পারে। আমরা দেখছিলাম কমিশনের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হচ্ছিল এবং সেখানে বলা হচ্ছিল যে যদি ওই নির্বাচনের সময় বা নির্বাচনের দিনগুলোর কথা বলছি, যে ইভিএমে যদি কোনো টেপ লাগানো থাকে, কোনো কালি লাগানো থাকে, তাহলে সেখানে পুনর্নির্বাচনের কথা বলা হয়েছিল। 2 বিধানসভার 15টা বুথে পুনর্নির্বাচনের কথা কমিশন বলছে। আগামীকাল সেখানে এই পুনর্নির্বাচন হবে। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবারের 4টে বুথ যেখানে পুনর্নির্বাচন হচ্ছে, আর মগরাহাট পশ্চিম যেখানে 11টা বুথে পুনর্নির্বাচন হচ্ছে। অর্থাৎ মোট 15টি বুথে পুনর্নির্বাচনের নোটিফিকেশন যেটা কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। কুণাল ঘোষের একটা রিয়াকশন রয়েছে, একটু শোনাই আপনাদের কি বলা হচ্ছে, দেখুন। অকারণ এসব মানে বিপুল করে লোককে বিড়ম্বনায় ফেলছেন। তার কারণ হচ্ছে মানুষ আবার যাবেন, কষ্ট করে ভোট দেবেন, কিন্তু হারবেন তো, গোয়ারা হারবে, বিজেপি গোয়ারা হারবে, তো তাদের জন্য রিপোল করি কী লাভ হবে? যারা ধুয়ো তুলছেন, আমি জানি না ইলেকশন কমিশন কি করবেন, সেই সব বুথগুলোতে গোহারা হারবেন। অকারণ মানুষকে দিয়ে আরেকবার ভোট দেওয়াতে চেষ্টা করছেন কেউ গুলো শোনা যাচ্ছে। ফলতা, মগরাহাট, দক্ষিণ 24 পরগনাকে একটু বাড়তি ভয় পাচ্ছে বিজেপি বা নির্বাচন কমিশন, দুটো তো এখন সমর্থক। নির্বাচন বা পুনর্নির্বাচন যাই হোক না কেন, সবটাই মানুষের স্বার্থে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অধিকার যেমন প্রত্যেকের রয়েছে, তার পরবর্তী বিষয়টা মানে আমি বলছি যে, যেটা আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম, যে মানুষের জন্যই এই এত বড় একটা কর্মযজ্ঞ বা এই আয়োজন।
তার মানুষ নিজের কথা বলবেন, কাকে বলবেন না জনপ্রতিনিধিকে বলবেন, তিনি গিয়ে হয় বিধানসভায় নয় লোকসভায় তার কথা তুলে ধরবেন। কিন্তু সেই মানুষকেই যখন এই রকম ধরুন 3202 টাকা দিয়ে গ্যাসের প্রভাব সরাসরি তাদের জীবনে পড়ছে, মানে 994 টাকা কমার্শিয়াল গ্যাসের দাম বেড়ে গেল হঠাৎ করে এই ভোট মেটার পরে। স্মরণে থাকবে হয়তো আপনাদের অনেকেরই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বলেছিলেন যে ভোটটা মিটতে দিন, তারপরে দেখুন পেট্রোল ডিজেলের দাম কোথায় পৌঁছবে, গ্যাসের দাম কোথায় পৌঁছবে। আর আজকে সেই ছবিটা দেখা যাচ্ছে, ভোট মিটতেই সমস্ত কিছুর দাম বাড়তে চলেছে। বিশেষ করে যেটা বলা হচ্ছে যে রেস্তোরাঁগুলোতে এফেক্ট পড়বে, যানবাহন তার ক্ষেত্রে এফেক্ট পড়বে, সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ কি করবেন তারা? হেসেলে আবারও টান পড়বে। একেই তো এরকম একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, তার মধ্যে এই রকম সিচুয়েশনে কি হতে পারে। কিছু রিয়াকশন রয়েছে পলিটিক্যাল দলগুলো, কে কি বলছেন দেখুন। যদি দাম বাড়বে, তার কারণ যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্টে অপদার্থ গভর্নমেন্ট থাকবে যে দেশের স্বার্থ নয় আদানি আম্বানির স্বার্থে চলে, ততক্ষণ মানুষকে এর দাম দিয়ে যেতে হবে। এরপরে তো তেলের দাম বাড়বে, এমনি গ্যাসের দাম বাড়বে, অন্য অন্য জিনিসের দাম বাড়বে। ইলেকশন বলে একটু আটকে রেখেছিল, এই কাল পরশুর থেকে দেখবেন কি অবস্থা। গ্যাসের দাম বেড়ে গেল প্রায় 30%। ভাবা যাবে প্রতারণা হবে। ভোটের আগে পর্যন্ত সাধু সাধু ভাব, যেই ভোট শেষ মানুষের মত দেওয়া শেষ, অতএব মানুষের উপর আবার দাপট দেখানো, জবরদস্তি গ্যাসের দাম বাড়িয়ে দিল। এটা কি হচ্ছে? এটা কার্যত মানুষকে প্রতারণা করা হচ্ছে। খুব যাতা হয়ে যাবে, বাজারে তো আগুন লেগে যাবে। এটা কি এলপিজির দাম বাড়া মানে বাজারে আগুন লেগে যাবে, সবকিছু দাম বাড়বে, সাধারণ মানুষের সব থেকে বেশি ভুগতে হবে। এরপর হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, যেসব তো সাধারণ ফুটপাতের রেস্টুরেন্ট, সাধারণ রেস্টুরেন্ট, হোটেল সব বন্ধ হয়ে যাবে। তো তারা বেশি দাম দিতে চাইবে, মানুষ কিনতে চাইবে না, কেনা মানে বাজার অবরুদ্ধ হয়ে যাবে। এলপিজির দামও বেড়েছে, আপনারা দেখেছেন কিছুদিন আগে বিভিন্ন জায়গায়, মানে অটো রুটগুলোতে কোথাও 2 টাকা কোথাও 3 টাকা করে তো বাড়ানো হয়েছে। কি যন্ত্রটা এরকম হয়েছে? তো আপনাদের অভিজ্ঞতা তো তাই বলে। কিভাবে দেখছেন বলুন এই বিষয়টাকে, আর এই দামগুলো বাড়ানো এইভাবে ভোট মেটার পরে? দেখুন, ভোটের পর যে দাম বাড়বে সেটা তো একটা আশঙ্কা ছিল, এবং সেই আশঙ্কাটা অমূলক নয়, সেটা প্রমাণিত হলো, আশঙ্কা সত্যিই প্রমাণিত হলো। এবার ঘটনাটা হচ্ছে যে আমাদের এই আর্থিক ব্যবস্থার মধ্যে একটা নিম্নবিত্ত শ্রেণী আছে, একটা উচ্চবিত্ত শ্রেণী আছে। কারণ এখন ভারতবর্ষের মধ্যবিত্ত শ্রেণী তো আস্তে আস্তে বিলুপ হয়ে যাচ্ছে। আইদার তুমি নিম্নবিত্ততে বিলং করবে, না তাহলে তুমি উচ্চবিত্ততে বিলং করবে। তো নিম্নবিত্ত শ্রেণীর অনেক খেটে খাওয়া শ্রমিক মজুররা, আপনি দেখবেন ওই রাস্তার ধারে ফুটপাতে যে পাইস হোটেলগুলো থাকে না, সেখানে তারা কিন্তু তাদের দুপুরের বা রাত্রের খাবারগুলো খায়। এবং সেই পাইস হোটেলে যে কমার্শিয়াল সিলিন্ডারটা রান্না করা হয় সেটার দামও আজকের তারিখে কিন্তু 3200 টাকা। আর আপনার 5 তারা হোটেলের বা 3 তারা হোটেলের যে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ, যেখানে আপনার 1 কাপ চায়ের দাম হচ্ছে 400 টাকা, সেখানেও কিন্তু কমার্শিয়াল সিলিন্ডারের দাম 3200 টাকা। তো সেখানে কিন্তু যে এফেক্টটা পড়বে না, সেই এফেক্টটা গিয়ে পড়বে কিন্তু খেটে খাওয়া মানুষের পেটে। কারণ ওই পাইস হোটেলগুলো 3200 টাকার সিলিন্ডার কিনে নিয়ে তাদেরকে 30 টাকায় কিন্তু ডাল ভাত দিতে পারবে না, 40 টাকায় তাদেরকে ডিম ভাত দিতে পারবে না, কখনো সম্ভব। আর এটা তো আর আরেকটা হচ্ছে যানবাহনের ক্ষেত্রে অটোতে আজকে দেখুন 6 টাকা 48 পয়সা যে সিএনজির দাম বাড়লো আজকে, বেড়ে কিন্তু ওটা 89 টাকা 48 পয়সায় দাঁড়ালো, মানে প্রায় 90 টাকা। তাহলে এই অটো সিএনজি আর ডিজেলের মধ্যে কিন্তু ফারাকটা মাত্র 3 থেকে 4 টাকার রইল। তাহলে মানে আজকে যে একটা আমাদের এই মধ্যবিত্ত বাঙালি শ্রেণী যে অটোটাকে আমরা অ্যাভেল করি, আপনাকেও হয়তো কখনো কখনো করতে হয়, কারণ অ্যাভেলটা মানে করতে আমরা বাধ্য হই, যেহেতু এটা একটা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমাদের খুব সুন্দরভাবে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু সেই অটো ড্রাইভার ভাইয়েদেরও পর্যন্ত আজকে তারা বলতে বাধ্য হচ্ছে যে আমরা বিভিন্ন স্টেজে 2 থেকে 5 টাকা আরও ভাড়া বাড়াবো। তার মানে আজ থেকে 3 মাস আগে যেখানে 10 টাকা যে রাস্তাটা আমরা পেরোতাম 10 টাকা ভাড়া দিয়ে, আজকে সেটা আমাদের 25 থেকে 30 টাকা ভাড়া দিয়ে পেরোতে হবে। তাহলে এই যে এক্সট্রা 20 টাকার বার্ডেনটা যে আমাদের কাছে এলো, এমনিতেও আপনার ইকোনমি তো একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে গেছে। আজকে ইনফ্লেশন যেই জায়গায় পৌঁছে গেছে, সেই ইনফ্লেশনের মানে মুদ্রাস্ফীতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষের পকেটে টাকা নেই। এবং এটার পরবর্তী ক্ষেত্রে এই এফেক্টটা যে আবার সরাসরি হিসেলে পৌঁছবে না তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ সেটা তো হবে। পেট্রোপণ্যের দামও তো এরপরে মানে আলাদা ইন্ডিভিজুয়ালি আমি বলছি
প্রত্যেকটা সেক্টরে। একদম, এরপরে ডিজেলের দাম, পেট্রোলের দাম বাড়বে, তখন আবার শাকসবজির দাম বাড়বে, কারণ ক্যারিং কস্ট বেড়ে যাবে। বেশ, আমি বাণীব্রত বাবুর কাছে একটু আসি। আপনারা কিভাবে দেখছেন এই গ্যাসের দাম এতটা বেড়ে যাওয়া ভোট শেষ হতে না হতেই? শুনুন, আমি তো আমাদের দলের যা বক্তব্য, সেই বক্তব্য তো প্রথম থেকেই একটাই ছিল যে বিজেপির এই নির্বাচনের পরে প্রাইস হাইকটা কোন লেভেলে যাবে, এবং বিজেপি আসলে প্রমাণ করে দিয়েছে যে বিজেপি যে অ্যাকচুয়ালি মানুষের বিরুদ্ধের একটা রাজনৈতিক দল, এবং তারা যে কেবলমাত্র তাদের নির্দিষ্ট প্রোপাগান্ডাটা ইলেকশন ওরিয়েন্টেড, যেরম স্টেটে ওরা যায় সেরমভাবে ওরা ইলেকশন ক্যাম্পেনিং করে, এবং তারপরে জনস্বার্থের কথা ওরা ভুলে যায়, প্রমাণ করে দিয়েছে। এটা নিয়ে নতুন করে আমাদের বলার কিছু নেই। শুধু আমি একটা, যিনি বিজেপির আমার সিনিয়র দাদা এখানে আছেন, তাকে আমি একটা শুধু মন্তব্য কোট করব। এখন বিজেপির নেতা তাপস রায় একটা সময় আমাদের দলে ছিলেন, তিনি একটা বক্তব্য বিভিন্ন জায়গায় বলতেন যে রেখেছো বিজেপি করে রাজনৈতিক করণী। যে উনি যে বক্তব্যগুলো রেখেছিলেন একটু আগে, ওনার কথা তো তার রিফ্লেকশন আমি পেয়েছি। এই যে ওনাদের একটা ন্যারেটিভ যে মানুষ রাসবিহারীতে এত শতাংশ ভোট দিয়েছে, এবার 96%, ভবানীপুরে 62, এবারে 86.5। ওনারা এইটা ভুলে যাচ্ছেন যে এসআইআর নিয়ে ওনারা মানুষকে যা করে দিয়েছেন, একটা ঝুপড়িতে থাকা মানুষও এই আতঙ্কে ভুগছে যে আগামী দিনে আমি যদি নির্বাচনে ভোটটা দিতে না পারি, তাহলে কি আমার নামটা ভারতবর্ষের নাগরিক পঞ্জি থেকে বাদ চলে যাবে? আর যে আমেরিকাতে প্রবাসী বাঙালি, যে লক্ষ লক্ষ টাকা চাকরি করছে, উচ্চশিক্ষিত বাঙালি, তার মধ্যে ওনারা এই প্যানিকটা ঢুকিয়ে দিতে পেরেছেন যে যদি নির্বাচনে ভোটটা দিতে না পারি, তাহলে আগামী দিন বোধহয় ভারতবর্ষের নাগরিক থাকবো না। এই প্যানিকটা যাদের জন্যে ক্রিয়েট হয়েছে, তাদের পক্ষে ভোট যাবে এটা যারা মনে করে, তাদের ওই তাপসদার পুরনো বক্তব্যটাই আমায় কোট করতে হয়। শুধু আমি এটুকুই বলবো যে দেখুন, আপনি একটু আগে বলছিলেন যে মানুষ কি পেল, মানুষের কাজ। পশ্চিমবঙ্গে মানুষ কি পেয়েছে, এটা গরিব থেকে মধ্যবিত্ত শ্রেণী, এটা 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। আর দেশের কেন্দ্রীয় সরকারের থেকে মানুষ কি পেল সেটাও মানুষ জানে। এই সর্বশেষ সংযোজন বা ছিল যে নতুন করে গ্যাস এবং তেল বা ইত্যাদি প্রভৃতির দাম বৃদ্ধি। মানুষ যেটুকু খাদের কিনারে দাঁড়িয়েছিল, ধাক্কা মেরে খাদে ফেলে দিল। মানুষ সত্যি সত্যি যে কথা বলছিলেন অনেকে, আমি সমস্ত রাজনৈতিক দলের বিবৃতিগুলো আপনি দেখাচ্ছিলেন, সত্যি সত্যি একটা নিম্নবর্গীয় বা একটু তার থেকে উপরে থাকা মানুষগুলো আর সারভাইভ করার জায়গায় থাকবে না। বহু কর্মহীনতা তৈরি হবে। যে মোদিবাবু নির্বাচনে কর্মসংস্থানের কথা, চাকরির কথা বলেন, সেই মোদিবাবুর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বহু মানুষ কর্মহীন হবে। এই ভাবনাগুলো মানুষের মধ্যে নিশ্চয়ই আগামী দিন আরো বেশি মাত্রায় তৈরি হবে। কিন্তু কথা হচ্ছে যে গ্লোবাল ইকোনমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় পাল্লা দেওয়ার মতো ক্ষমতায় ভারতের মতো উন্নয়নশীল দেশ রয়েছে, এমনটা কিন্তু অনেক অর্থনৈতিক বিশ্লেষকও মনে করেন। আমি জানি না মনিদার কি রিয়াকশন হবে, কিন্তু ভারত আগামী 2 থেকে 3 বছরের মধ্যে মাথা তুলে দাঁড়াবে এবং চোখে চোখ রেখে অনেক বড় দেশের সঙ্গে যুদ্ধ করবে, লড়াই করবে, বা ভারতকে সমঝে চলার মতো জায়গা আরও তৈরি হবে। একথা কিন্তু বুক ঠুকে প্রধানমন্ত্রীও একাধিকবার বলেছেন। আমি একটা ব্রেক নেব এখানে দাঁড়িয়ে, বিরতির পর ফিরে এসে এই দাম বাড়া এবং আগামী দিনে মানুষের উপর সার্বিকভাবে কি প্রভাব পড়তে চলেছে, এবং এখানে সত্যি কেন্দ্রীয় সরকারের কিছু করার আছে নাকি নেই, সেই বিষয়গুলো মনিদার কাছ থেকে জানার চেষ্টা করবো। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, সরাসরি মনিদার কাছে যাবো। মনিদা, প্রথমত হাত জোর করে ক্ষমা প্রার্থী, গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার জন্য যে অসুবিধা জনসাধারণের হচ্ছে তার জন্য, কিন্তু সেই কারণে যে ভুল ভ্রান্তি বিরোধী রাজনৈতিক দল রাজনীতির স্বার্থে ছড়িয়ে দিচ্ছে, সেটাকেও আমরা বলতে চাই, প্রতিবাদ করতে চাই। যে গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার ঠিক করে না, যে অয়েল কোম্পানিগুলো আছে তাদের অর্গানাইজেশন ঠিক করে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, প্রতি মাসের 1 তারিখে এই দাম বাড়া কমা ডিক্লারেশন হয়। আপনারা লক্ষ্য রাখবেন যে আজকে নয় ভোট হয়ে গিয়েছে, 1 এপ্রিল কিন্তু আমরা ভোটের দোরগোড়ায়, তখন ওই লিস্ট বেরোবে করছে হয়তো। 1 এপ্রিলও কিন্তু দাম বেড়েছিল প্রায় 200 টাকা। আমরা যদি রাজনীতির স্বার্থে গ্যাসের দামকে ব্যবহার করতাম, তাহলে 1 এপ্রিল আমরা অ্যানাউন্স করতাম না, বা অর্গানাইজেশনগুলোকে অ্যানাউন্স করতে দিতাম না, যেটা আপনারা আমাদের উপরে অ্যালিগেশন দিচ্ছেন। সেই সময়ও বেড়েছে, কিন্তু এখন বিশ্বের প্রেক্ষাপটে যেভাবে যুদ্ধের জন্য
তেল আসতে দেরি করছে এবং মার্কেটেও অনেকে ইন্টেনশনালি করা হচ্ছে এটা, কারণ গ্যাসের যে অভাব, আপনারা রান্নার গ্যাসের ক্ষেত্রে যে অভাব আপনারা দেখেছেন 25 দিন 30 দিনে করছেন, সেক্ষেত্রে আমি দেখেছি আমি 2 দিনে গ্যাস পেয়েছি। কিন্তু কিছু কিছু জায়গায় যে লাইন দাঁড়িয়ে ইন্টেনশনালি ক্রিয়েশন করা হচ্ছে যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে একটা দোষ দেওয়া যায়। এবং এই দেশটা শুধুমাত্র যে প্রবলেমটা আমরা ফেস করছি, এটা বাংলার একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। ভাই জয়ন্ত আছে কংগ্রেসের প্রতিনিধি, আমরা এই বাংলায় 50 বছরে সবসময় বিধানসভা ইলেকশন হলেই দেখেছি যেন বাংলার সাথে দিল্লির লড়াই হচ্ছে। যখন সিপিএম ছিল তখন কংগ্রেসের সাথে সব কিছু হতো, কিন্তু কংগ্রেস গালমন্দ করে ইলেকশনটা পার করতে চাই। এখানে এইবারের ইলেকশনেও সেটাই দেখেছি, মানুষ যেন বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে যে হচ্ছেটা কি। যারা আর্মি আসছে তাদেরকে বলছে বহিরাগত, আরে তারা তো ভারতীয়, তাদের বহিরাগত কেন বলা হচ্ছে? কিন্তু আবার সেইখানেই তোমরা কাজ করতে যাচ্ছ। এই যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করা হয়েছে শুধুমাত্র বিরোধিতা করার জন্য, সেই কারণে সেখানে আমাদের প্রতিবাদ। গ্যাসের দাম বাড়ার জন্য আমরা দুঃখিত, কিন্তু কোনো উপায় নেই। আর যদি এটা রাজনীতির স্বার্থে হতো তাহলে 1 এপ্রিল গ্যাসের কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 200 টাকা বাড়ত। যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, এখানে তৃণমূল কংগ্রেস আছে, ভাই তোমরা তো এই দাম বাড়ার জন্য টাকা পাবে, এক্সট্রা টাকা তোমাদের পোশাকারেও ঢুকবে, সেইটা ডিসকাউন্ট করে দাও, দেখিয়ে দাও যে আমরা করেছি তোমরা করো। কারণ তোমাদের ক্যারেক্টারটাই এরকম, তোমাকে বলে লাভ নেই। তোমরা যে ব্যক্তি, যে মহিলার উপরে ভরসা করে দোকানদারি চালাও, দোকানদারি এই কারণে আমি একদম সুচিন্তিতভাবে শব্দ চয়ন করলাম, কারণ তোমরা এর মধ্যে যারা যারা আজকে পার্টির হয়ে কাজ যারা দৌড়েছে, সব কটা পার্টি না হলে না খেয়ে মরবে, পার্টি না হয়ে না করবে। এবং এই ব্যবস্থাও তৃণমূল কংগ্রেস করেছে যে পার্টি অফিসে আসো তাহলে 100 দিনের কাজ পাবে। 100 দিনের কাজটা তো তৈরি করেছে সম্পত্তি ক্রিয়েশনের জন্য, অ্যাসেট ক্রিয়েশনের জন্য। সেখানে তোমরা রাস্তা পরিষ্কারের কটাটাও 100 দিনের কাজে লাগিয়েছো। এবং দুঃখের বিষয় যে পশ্চিমবাংলা আমরা জিটিভিতে পড়ছিলাম, এই 100 দিনের কাজ যদি একটা বড় ইস্যু হতো তাহলে প্রত্যেকটা রাজ্যে 100 দিনের কাজ একটা বড় ইস্যু হতো। কিন্তু কোনো রাজ্যের ইলেকশনে, গুজরাট হোক, মহারাষ্ট্র হোক, আর উত্তরপ্রদেশ হোক, তামিলনাড়ু হোক বা কর্ণাটক হোক, কোন রাজ্যে 100 দিনের কাজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে? তার মানে আমরা 365 দিনের কাজ আমাদের সরকার দেবে না। আমাদের ওই 100 দিনের কাজটা হচ্ছে সাপ্লিমেন্টারি, অক্সিলিয়ারি, সাহায্যকারী। 100 দিনের কাজটা প্রাইমারি নয়, ওটা সেকেন্ডারি। কিন্তু তোমরা 100 দিনের কাজটাকেই প্রাইমারি করে দিয়েছো। এইরকম অবস্থা আমাদের হয়ে দাঁড়িয়েছে এবং মানুষ সেটা বুঝেছে যে এরা 100 দিনের কাজের বাইরে। এই তো আপনারা দাবি করছেন আপনারা ক্ষমতায় আসছেন, তারপরে দেখা যায় যদি কিছু বদলাতে পারেন। এই কারণেই বলছি, যদি 100 দিনের কাজটা প্রাইমারি হতো তাহলে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন তৈরি হতো। কোন রাজ্যে? কংগ্রেস শাসিত রাজ্যে আন্দোলন হয়েছে 100 দিনের কাজ, কারণ তারা 100 দিনের কাজ দরকার নেই তাদের। জয়ন্তদার কাছে আসি একটু, জয়ন্তদার কিছু একটা বলার। ভারতবর্ষের আমাদের কেন্দ্রীয় সরকারে একটি তেল মন্ত্রক আছে এবং তার একজন মন্ত্রী আছেন, যে মন্ত্রীর নামটা আর বলে বিখ্যাত করতে চাই না, কারণ তিনি অলরেডি কুখ্যাত হয়ে গেছেন এক্সট্রিম ফাইলের মাধ্যমে। যাই হোক, এবার কেন্দ্রীয় সরকারের আন্ডারে 3টে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আছে, যাদের মাধ্যমে কিন্তু পেট্রোল এবং ডিজেল সরবরাহ করা হয় সারা দেশ জুড়ে, এবং গ্যাসটাও কিন্তু তাদের সেই কোম্পানিগুলোর মাধ্যমেই সরবরাহ করা হয়। আর বেসরকারিভাবে আম্বানি রয়েছেন, রিলায়েন্স পেট্রোলিয়াম। বাট এখানে যে মন্তব্যটা করা, যে মনিদা একটু আগে বললেন যে প্রতি মাসেই নাকি বাড়ে, আরে সেটা তো তেল মানে পেট্রোল আর ডিজেল, যেটা ওপেন মার্কেটে ওপেন রেটে রয়েছে, কিন্তু গ্যাস কিন্তু কোনোদিন ওপেন রেটে নয়। গ্যাস কিন্তু কোনোদিন ওপেন রেটে বাড়ে না, কোনোদিন বাড়তে পারে না, কারণ গ্যাস হচ্ছে একটি অপরিহার্য অঙ্গ। গ্যাস হচ্ছে একটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে পড়ে। গ্যাসের দাম এইভাবে হুটুট করে বাড়তে পারে না, কারণ গ্যাস আপনার 200 টাকা এপ্রিলের 1 তারিখে বাড়িয়েছেন বলেই আবার মেয়ের 1 তারিখে আপনাকে 994 টাকা মানে প্রায় 1000 টাকা বাড়াতে হবে। এই ক্যালকুলেশনটা খাটে না। মনিদা একদম আমি প্রথমেই বলেছি দাম বাড়ার জন্য আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। কিন্তু যদি ভোটটা, যেটা তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা বলছে, ভোটটাই যদি আমাদের কার দাম বাড়ানোর জন্য চুপচাপ থাকতাম, তাহলে আমরা 1 তারিখে দামটা বাড়াতাম। আমার পয়েন্ট ছিল এটা, যে আমাদের কাছে ভোটটা আগে না দেশটা আগে। তোমাদের কাছে ভোটটা আগে। আজকে ডিএমকে কংগ্রেসের সাথে অ্যালায়েন্স ভেঙে গেছে, এই যতগুলো লড়ছে। আরে ভাই তাহলে 1 তারিখে বাড়লো কেন? আরে 1 তারিখে তো বাড়বে, কারণ 29 তারিখে 1 এপ্রিল। আরে कहां से आए? अरे कहां से आई? तो माला दो যেটা বাড়িয়েছে ওটা বাড়ানোই নয়, 200 টাকা বেড়েছে, ওটা কোনো বাড়ানোই নয়, ওটা 200 টাকা তো হচ্ছে নামটা বাড়ছে। আপনাদের এজেন্ডাটাই ছিল যে আমি 1000 টাকা 1200 টাকা দিয়ে বাড়াবো, কিন্তু 1 এপ্রিল বাড়ালে আমি বাংলা থেকে মুছে যাব, আমি তামিলনাড়ু থেকে মুছে যাব, আমি আসাম থেকে মুছে যাব,
আমি কেরালা থেকে মুছে যাব, বিজেপি তো এই রাজ্যগুলো থেকে মুছে যেতে চায় না, কিন্তু আজকে তামিলনাড়ু, আসাম বা কেরালা থেকে বিজেপি জয়ন্তদা মনিদা প্লিজ দেখা যাক আগামী সময় কি হয়, এই গ্যাসের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা কোনোভাবে, সেটা সময় বলবে প্লিজ। আজকে সময় নেই, শেষ করবো অনুষ্ঠান। প্রত্যেককে ধন্যবাদ জয়ন্তদা প্লিজ প্রত্যেককে ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN।